স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতিবিদ্যার চতুর্থ লেকচারে। আজকের ক্লাসে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব। প্রথমটা হচ্ছে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু কণার ক্ষেত্রে কিভাবে আমরা নির্দিষ্ট তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে পারি। এই যে নির্দিষ্ট টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে কি, আমরা এর আগে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু কণার ক্ষেত্রে সরণের যে সূত্রটা শিখছি, S = UT + ½ AT²। এইটা হচ্ছে গাড়ির যাত্রা শুরু করে টি সময়, একটা নির্দিষ্ট সময় টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা নির্ণয়ের সূত্র। কিন্তু এবার আমি এইটা চাইতেছি না, আমি চাইতেছি গাড়িটা চলতেছে, তো তার একটা নির্দিষ্ট তম সেকেন্ড, মানে এটা হইতে পারে মনে করো 12তম, তারপরে হইতে পারে 13তম, এরকম একটা তম সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেইটা নির্ণয় করতে চাইতেছি। এর পাশাপাশি আমরা আরো একটা টপিক পড়বো, সেটা হচ্ছে অসম ত্বরণে চলমান কোনো বস্তু কণার ক্ষেত্রে। নর্মালি দেখো আমরা এ যাবৎকাল পর্যন্ত যত সূত্র শিখছি বা যে ম্যাথগুলো আমরা করছি, হয় সেই ম্যাথগুলো ছিল সমবেগের, নয়তো সেই ম্যাথগুলো ছিল সমত্বরণের, সমবেগ নয়তো সমত্বরণ। কিন্তু কখনো কি তোমরা জিজ্ঞেস করছো এরকম, আচ্ছা অসম ত্বরণ বা অসম মন্দন হলে তখন গতির সূত্রগুলা কেমন হবে? তো আমরা একটু আজকে তাই দেখবো যে কোনো একটা গাড়ি যদি অসম ত্বরণে বা অসম মন্দনে চলে, তাহলে সেই ক্ষেত্রে ওই গাড়িটার নির্দিষ্ট কোনো মুহূর্তের বেগ, ত্বরণ বা একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব মানে সরণ, এইটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো হচ্ছে সুষম ত্বরণে চলমান বস্তু কণার ক্ষেত্রে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা একটু হেডিংটা লিখে নিই। সুষম ত্বরণে চলমান বস্তু কণার ক্ষেত্রে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। তো আমরা দেখো সুষম ত্বরণে চলমান কোনো বস্তু কণার ক্ষেত্রে দূরত্বের যে সূত্রটা জানি, সেই সূত্রটা হচ্ছে S = UT + ½ AT²। তো এই সূত্রটা কিন্তু আমাদের টি তম সময় অতিক্রান্ত দূরত্বের সূত্র না। এই সূত্রটা আমরা তখন খাটাইতাম যখন এরকম হইতো যে কোনো একটা গাড়ি মনে করো যে এইখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে যাত্রা শুরুর মুহূর্ত অর্থাৎ T = 0, মানে আমি যখন থেকে সময় কাউন্ট করা শুরু করছি। তো তারপরে গাড়িটা একটা সুষম ত্বরণে চলে মনে করো এই পয়েন্টে পৌঁছাইছে। তো এই পয়েন্টে পৌঁছাইতে গাড়ির যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে টি সেকেন্ড। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে পৌঁছাইতে মনে করো টি সেকেন্ড সময় লাগছে, এই টি সেকেন্ড হতে পারে 10 সেকেন্ড। তো এই যে টি সেকেন্ড টোটাল সময়, টোটাল সে যতটুকু দূরত্বটা অতিক্রম করতেছে, এই দূরত্বটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তা আমরা কিন্তু এখন এই দূরত্বটা নির্ণয় করতে চাইতেছি না, আমরা চাইতেছি গাড়িটা একটা নির্দিষ্ট তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। যেমন মনে করো এইখান থেকে এখানে আসতে তার 10 সেকেন্ড সময় লাগছে, এখন আমি চাইতেছি পঞ্চম সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি চাইতেছি ষষ্ঠ সেকেন্ডে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এই যে তম সেকেন্ড, বলো তো টাইম ডিউরেশন কতটুকু, আমি আসলে কয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাচ্ছি? 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চাচ্ছি। যদি আমি বলতাম আমি পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চাই, তাহলে ব্যাপারটা কি আসলে 4 সেকেন্ডের শেষ এবং 6 সেকেন্ডের শুরু, এর মাঝখানে যে 1 সেকেন্ড, এর মাঝখানে যে সময়টা মানে 5তম সেকেন্ড, মানে কত সেকেন্ড আসলে? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এটাই আমি আসলে নির্ণয় করতে চাইতেছি। তার মানে কোনো একটা তম সেকেন্ড হলেও সেটা আসলে কত সেকেন্ড? 1 সেকেন্ড। দেখো এটা আমি খুব ভালো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করো এখানে লাইন দিয়ে 10-12 জন ছেলে দাঁড়ানো আছে, আমি এখন বললাম কি এই পঞ্চম জন আমার সামনে চলে আসো। তাহলে পঞ্চম জনকে আমি যদি ডেকে সামনে নিয়ে আসি, প্রথম থেকে 5 জন চলে আসবে আমার সামনে? না, তা কিন্তু হবে না। কয়জন আসবে? 1 জন আসবে, কিন্তু সে সিরিয়ালি কততম? 5তম। ঠিক একই ব্যাপার, আমি বললাম পঞ্চম সেকেন্ডে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তার মানে আসলে আমি 1 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব চাইতেছি, কিন্তু সেটা কততম? 5তম। বুঝতে পারছো? তাহলে সেই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এখন এই জিনিসটা আমরা দেখব। তাহলে আমরা আগে সূত্রটা একটু আনার চেষ্টা করি, তারপরে সূত্র খাটায় তো আমরা যে কোনো ম্যাথই করতে পারবো। তো মনে করো যে গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে সরল রৈখিক একটা রাস্তা, এইখান থেকে গাড়িটা যাত্রা শুরু করছে। তাহলে এইখান থেকে হচ্ছে আমার সময় গণনা শুরু হয়েছে T = 0। তো গাড়িটা চলে মনে করো যে টি সেকেন্ডে এখানে আসছে, যে টি সেকেন্ডে সেইখানে আসছে, এখানে পৌঁছাইছে, তাহলে টি সেকেন্ডে সে এইখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটা হচ্ছে ST। এখন আমি কিন্তু ST চাইতেছি না, আমি চাইতেছি STH, অর্থাৎ টি তম সময়ে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। আমি চাইতেছি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
তো গাড়ি মনে করো চলে যে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। আর 4 সেকেন্ডে মানে এর চেয়ে এক কম সেকেন্ড, সেই এক কম সেকেন্ডে গাড়িটা কিন্তু এখানে ছিল, এখানে যখন ছিল তখন টি ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইখান থেকে এতটুকু। তাহলে একটু খেয়াল করো, এই দূরত্বটা হচ্ছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S5, আর এই দূরত্বটা হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S4। আমি চাইতেছি পঞ্চম সেকেন্ডে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার মানে এই যে 4 সেকেন্ডের শেষ আর 6 সেকেন্ডের শুরু, এর মাঝখানে এই যে 1 সেকেন্ড মানে পঞ্চম সেকেন্ড, এই 1 সেকেন্ড গাড়ি এতটুকু দূরত্ব অতিক্রম করছে না, এই দূরত্বটা আমি বের করতে চাইতেছি। তুমি একটু চিত্র থেকে বলো তো এই দূরত্বটা কিভাবে বের করা যায়। খুবই সহজে বলা যাবে। এখন কিভাবে বের করা যায়, 5 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব থেকে আমি যদি 4 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি যে পঞ্চম সেকেন্ডে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এইটা বের করতে পারবো। বুঝতে পারছো? তাহলে কি করবো আমি আরেকবার বলি, 5 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাদ দিয়ে দিব, তাহলে আমি কি পাবো, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে এবার দেখো তো, ব্যাপারটা আমি এভাবে বলতে পারি না যে এইখানে পৌঁছাইতে তার সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড, তাহলে এই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ST। আর এইটা দেখো, এই যে আমি উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, এটা ছিল 5 আর এটা ছিল 4, মানে 5-এর চেয়ে 1 কম। তাহলে এইটা যদি টি সেকেন্ড হয় তাহলে এইটা হচ্ছে টি এর চেয়ে 1 কম। তাহলে 1 কম মানে কত সেকেন্ড, টি মাইনাস 1 সেকেন্ড। কারণ টি মাইনাস 1 সেকেন্ডে গাড়ি এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এইখানে হবে হচ্ছে ST মাইনাস 1। বুঝতে পারছি? এটা হচ্ছে ST আর এটা হচ্ছে ST মাইনাস 1, তার চেয়ে 1 কম সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্বটা। তাহলে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইখান থেকে এতটুকু, এটাই হবে হচ্ছে STH। এটাই আমি নির্ণয় করতে চাইতেছি। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ST থেকে বিয়োগ দিয়ে দেব ST মাইনাস 1, এটা আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে এখন দেখো, আমরা জানি যে কোন একটা গাড়ি, সুষম ত্বরণে চলমান কোন একটা গাড়ি যে টি সেকেন্ডে টোটাল যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কয়ার। টি সেকেন্ডে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব। তাহলে যে টি সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব ST, এটা ইকুয়াল টু হবে UT প্লাস হাফ AT স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি যদি বলি টি মাইনাস 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে সেই সূত্রটা ST মাইনাস 1, এটা ইকুয়াল টু হবে ইউ, টি এর পরিবর্তে হবে টি মাইনাস 1 প্লাস হাফ AT মাইনাস 1 স্কয়ার। এটাকে বললাম 1 নং সমীকরণ, এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ। আমরা চাইতেছি STH, তাহলে ST থেকে ST মাইনাস 1 বাদ দিয়ে দিব, তাহলে STH এটা হবে ST মাইনাস ST মাইনাস 1। তাহলে ST এটা মানে হচ্ছে UT প্লাস হাফ AT স্কয়ার মাইনাস ST মাইনাস 1, এটা মানে হচ্ছে UT মাইনাস 1 প্লাস হাফ AT মাইনাস 1 তার স্কয়ার। এখন দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে যদি আমরা একবারে উঠাই দিই, এই যে মাইনাসে এই প্লাসটা আলটিমেটলি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমাদের করতে হবে হচ্ছে ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন শুরু করি, UT প্লাস হাফ AT স্কয়ার মাইনাস UT মাইনাসে মাইনাসে প্লাস U মাইনাস হাফ AT মাইনাস 1 এর স্কয়ার আছে এখানে। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, T স্কয়ার মাইনাস 2T প্লাস 1, এটা হবে। তাহলে এবার দেখো, খেয়াল করো, সামনে কি আছে, মাইনাস আছে। আর আচ্ছা, আর একটা লাইন লিখি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। UT প্লাস হাফ AT স্কয়ার মাইনাস UT প্লাস U মাইনাস, এবার দেখো হাফ AT স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হাফ A ইন্টু 2T মাইনাসে প্লাসে মাইনাস হাফ A। আমি এই লাইনটা একবারে লিখতে চাইছিলাম, তো আমি আর একটু ভেঙে লিখলাম। এইবার দেখো, খেয়াল করো, UT কাটাকাটি হয়ে যাচ্ছে, তারপরে প্লাস হাফ AT স্কয়ার প্লাস হাফ AT স্কয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র U, তাহলে এটা হচ্ছে U প্লাস এখানে থাকতেছে হাফ A 2T মাইনাস হাফ A। তো আমরা দেখো হাফ এটাকে কমন নিয়ে নিতে পারি, হাফ এ এটাকে কমন নিয়ে নিতে পারি, হাফ এ কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো হচ্ছে 2T মাইনাস 1। তাহলে STH এটা ইকুয়াল টু U প্লাস হাফ A 2T মাইনাস 1। এইটা হচ্ছে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র। এখন এই সূত্রটা কাজে লাগে আমরা কিন্তু কোনো একটা সুষম ত্বরণে চলমান গাড়ির ক্ষেত্রে পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, 12তম সেকেন্ড, 14তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কতটুকু এটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে সূত্রে এই ইউ এর পরিচয় হচ্ছে আদিবেগ, এ হচ্ছে সুষম ত্বরণ,
আর এই টি হচ্ছে কততম, এইটি হচ্ছে কততম সময় অতিক্রান্ত দূরত্ব, সেই সময়টা বসা দিবা, অতিক্রান্ত দূরত্বটা ওই সময় অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এখন এই সূত্রের একটা ছোটখাটো ম্যাথ করি। তো ম্যাথটা আমাদের বলতেছে এরকম, একটি গাড়ি স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলে 2 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। আমাদের প্রশ্ন করছে গাড়িটি 5ম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে, তাহলে 5তম সময় অতিক্রান্ত দূরত্ব, এই সূত্রটা খাটবে। তো কি বলতেছে, স্থির অবস্থা থেকে গাড়িটা যাত্রা শুরু করে, সমত্বরণে গাড়িটা চলতেছে এবং স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 সেকেন্ড সময়ের মধ্যে সে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। আমরা 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আমরা লিখি যে 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STH এটা ইকুয়াল টু U প্লাস হাফ A 2T মাইনাস 1। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে U এর মান হবে 0, হাফ A হচ্ছে ত্বরণ, সুষম ত্বরণ, কিন্তু প্রশ্নে ত্বরণের মানটা আমাদের ডাইরেক্ট দেওয়া নাই, তা আপাতত ত্বরণের মানটা আমরা বসাইতে পারতেছি না। 2 × T মাইনাস 1, T এর মান হচ্ছে 5, কারণ চাইছে আমাদের 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে 2 × 5 মাইনাস 1, এখানে এর মানটা আমাদের বসাইতে হবে। এবার দেখো এর মানটা নির্ণয় করার জন্য আমাদের পর্যাপ্ত ডাটা প্রশ্নে দেওয়া আছে, যে স্থির অবস্থা থেকে 2 সেকেন্ডে মানে যাত্রা শুরু থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে সে সুষম ত্বরণে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে এই যে দূরত্বের জন্য 8 মিটার দূরত্বের জন্য কিন্তু এই সূত্রটা আমাদের খাটাইতে হবে, S = UT প্লাস হাফ AT স্কয়ার। আদিবেগ 0 বলে UT এই পার্টটা হয়ে যাচ্ছে 0, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 8 মিটার, এই পাশে হাফ AT স্কয়ার। কত সময় এই দূরত্বটা অতিক্রম করছে? 2 সেকেন্ড সময়ের মধ্যে, যাত্রা শুরু থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে 2 এর বর্গ। তো এখানে হচ্ছে 4/2, তাহলে 2 থাকতেছে, এই পাশে ভাগ হয়ে 4 হয়ে যাচ্ছে, তাহলে অতএব এর মানটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণের মানটা নিয়ে আমরা এখানে বসাই দিব, বসাই দিলে আমরা 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো এখান থেকে হিসাব করে। তাহলে আমরা কত পাচ্ছি একটু দেখি তো, 5 × 2 10 - 1 9, আর এখানে হচ্ছে 2, তাহলে 18। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই যে 5ম সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে 4 সেকেন্ডের শেষ এবং 6 সেকেন্ডের শুরু হওয়ার এই যে মাঝখানে যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে গাড়িটা হচ্ছে 18 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওই 1 সেকেন্ডকে বলা হচ্ছে 5ম সেকেন্ড। তাহলে আশা করি এই টাইপের ম্যাথগুলো পারবা তোমরা। এখন আমরা আরো একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রবলেম। একটি গাড়ি 9th সেকেন্ডে 30 মিটার এবং 19th সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। আমাদের প্রশ্ন করছে গাড়িটি প্রথম থেকে 8 সেকেন্ড সময়ে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে। প্রশ্নটাকে ভালো করে পড়ে বুঝতে হবে কি চাইছে। বলতেছে 9তম সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে এবং 19তম সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই গাড়িটা যাত্রা শুরুর সময় থেকে 8 সেকেন্ড সময়ের মধ্যে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এইটা আমাদের বের করতে হবে। এখন দেখো তো, গাড়িকে কোনো আদিবেগ বলে দেওয়া আছে, কোনো ত্বরণ বলে দেওয়া আছে? অনেকে ভাবে কি আদিবেগ বলে দেওয়া নেই মানে আদিবেগ 0 ধরে নেয়। না, এই কাজটা করা যাবে না। কখনো যদি প্রশ্নে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এই কথা যদি বলা না থাকে, তাহলে আমরা ইচ্ছা মতো আদিবেগটা ধরে নিতে পারবো না। তাহলে আমরা এখানে ধরে নিই যে গাড়িটা চলতেছে, তার একটা আদিবেগ আছে। এটা মনে করে যে সরল রৈখিক রাস্তা, গাড়িটা চলতেছে, তো সে মনে করে যে যাত্রা শুরু করছে একটা আদিবেগ নিয়ে, মানে আমি যখন থেকে সময় কাউন্ট করা শুরু করছি তখন তার একটা বেগ ছিল এবং এই গাড়িটার যে ত্বরণটা সুষম ত্বরণে চলতেছে, এই ত্বরণটা হচ্ছে a। এখন এই গাড়িটা 9তম সেকেন্ডে গেছে কত? 30 মিটার। তো আমরা তো সূত্র জানি STH এটা ইকুয়াল টু হচ্ছে U প্লাস হাফ A 2T মাইনাস 1। আমরা মানগুলো বসাই দিই। তো STH 9তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার, এটা ইকুয়াল টু U প্লাস হাফ A
2t মাইনাস 1, তাহলে 2 ইন্টু 9 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা একটু সাজায় লিখি, এই পাশটাকে আগে লিখি। ইউ প্লাস, দেখো 9 গুণ 2 18 বিয়োগ 1, তাহলে 17, 17 বাই 2a, এটা ইকুয়াল টু হচ্ছে 30। এইটা আমরা পাইলাম হচ্ছে 1 নং সমীকরণ। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা পাইলাম, প্রথম ক্ষেত্রে যে ডাটা দেওয়া আছে তার থেকে আমরা এই একটা সমীকরণ পাইলাম। দেখো এই সমীকরণে আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা আননোন কোয়ান্টিটি। কি? এই যে ইউ এবং এ, দুইটা আননোন কোয়ান্টিটি, একটা সমীকরণ। কোনো দিন তুমি এই দুইটা আননোন কোয়ান্টিটির মান বের করতে পারবা না। যতগুলো আননোন কোয়ান্টিটি থাকবে ইকুয়েশন লাগবে ঠিক ততগুলো। আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা, তাহলে অবশ্যই অবশ্যই তোমার ইকুয়েশন লাগবে দুইটা। কোনো না কোনো ভাবে আরো একটা ইকুয়েশন তোমার নিয়ে আসা লাগবে এখানে। দেখো তো আমরা আরেকটা ইকুয়েশন আনতে পারি কিনা। দেখো আমাদের বলে দিছে যে 19তম সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 19তম সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রমের জন্য আমরা আরো একটা সূত্র এখানে পাবো। তাহলে আমরা একটু লিখি যে এই সূত্রটা STS = U + ½ a 2t - 1। তো সূত্রটা আমরা আরেকবার না লিখতেছি, একবারে মান বসাই। STS এর মান হচ্ছে 50 মিটার, U + ½ a 2 * t, এবার t এর মান কত হবে? 19 - 1। তাহলে এবার আমরা একটু সাজায় লিখি, এই পার্টটাকে আগে এনে লিখি। তাহলে U প্লাস, দেখো 19 গুণ 2 38 বিয়োগ 1 37, তাহলে 37 বাই 2a ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে আমরা দেখো তো দুইটা সমীকরণ পাইছি কিনা। হ্যাঁ পাইছি, যে দুইটা সমীকরণ, আননোন কোয়ান্টিটি দুইটা। এবার এই দুইটাকে সলভ করে আমরা মান বের করব। এখন কিভাবে তুমি সলভ করবা? এই দুইটাকে একবার বিয়োগ করো, বিয়োগ করলে তুমি ইউ ইউ কেটে ফেলবা, সেখান থেকে তুমি এর মানটা বের করে আনতে পারবা। বা তুমি অন্য কোনো ভাবে অপনয়ন প্রতিস্থাপন বা যেভাবে তুমি সমীকরণ সলভ করো করতে পারো, সমস্যা নাই। আমরা এখন তো একটু বড় হয়েছি, তো আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যেও সমীকরণ সলভ করতে পারি। তুমি এই যে দুইটা সমীকরণ ক্যালকুলেটরের সাহায্য নিয়েও তুমি সলভ করতে পারবা। তো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে সলভ করে দেখবা যে সলভ করে 1 আর 2 নং সমীকরণ 1 ও 2 সলভ করে পাই আদিবেগ ইউ এর মান, এটা হচ্ছে 13 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ এ এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা আদিবেগের মান পেয়ে গেছি, ত্বরণ পেয়ে গেছি। তা আমাদের দেখো প্রশ্নে কিন্তু আদিবেগের ত্বরণ চাইনি, এটা কিন্তু চাইতে পারতো যে গাড়িটার আদিবেগ কত, কত বেগ নিয়ে গাড়িটা যাত্রা শুরু করছে এবং গাড়িটা কত ত্বরণে চলতেছে, এটা কিন্তু আমাদের বের করতে বলতে পারতো। তো এটা আমাদের বের করতে বলে নাই। আমাদের কি বলছে? প্রথম থেকে 8 সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথম থেকে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হবে? S = U + ½ a 2t - 1। এটা হবে না। প্রথম থেকে 8 সেকেন্ড মানে একটা টি সময়ে অতিক্রান্ত টোটাল দূরত্বটা। তাহলে S = হবে UT + ½ a t স্কয়ার। এবার আমরা মানগুলো বসাবো। ইউ এর মান হচ্ছে 13 গুণ টি এর মান হচ্ছে 8 প্লাস ½ এর মান 2 টি স্কয়ার 8 এর বর্গ। তাহলে এখান থেকে এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখবো এটা আসবে হচ্ছে 168 মিটার। তাহলে গাড়িটা প্রথম থেকে 8 সেকেন্ডে, যাত্রা শুরুর সময় থেকে 8 সেকেন্ডে টোটাল যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 168 মিটার। এই দেখো আমরা বের করে ফেলছি। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট পড়ে বুঝতে হবে যে কোনটা হচ্ছে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর কোনটা হচ্ছে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো আশা করি এই টাইপের ম্যাথগুলো এখন তোমরা সলভ করতে পারবা। এবার আমরা অসম ত্বরণে বা অসম মন্দনে চলমান কোনো বস্তু কণার ক্ষেত্রে নির্দিষ্ট মুহূর্তে তার বেগ, ত্বরণ বা একটা নির্দিষ্ট সময়ে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, অর্থাৎ বস্তুর কতটুকু সরণ হচ্ছে, এইটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি এই জিনিসটা দেখব। তো দেখো এ যাবৎকাল আমরা এই অধ্যায়ের যতগুলো ম্যাথ করছি বা যতগুলো সূত্র খাটাইছি তার কিছু ছিল হচ্ছে সমবেগের জন্য, আর ম্যাক্সিমাম গুলো ছিল সমত্বরণ বা সমমন্দনের জন্য। এখন কথা হচ্ছে কোন বস্তু কি অসম ত্বরণ বা অসম মন্দনে চলতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ পারে। বস্তুর সময়ের সাথে ত্বরণের মানটা পরিবর্তন হতে পারে, ত্বরণের মানটা বাড়তেও পারে, ত্বরণের মানটা কমতেও পারে, অর্থাৎ এক এক সময় এক এক রকম ত্বরণ থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে গতির সূত্রগুলা কেমন হবে? আমরা কিভাবে কোন একটা বস্তু কণার অসম ত্বরণে বা অসম মন্দনে চলমান কোন একটা বস্তু কণার নির্দিষ্ট মুহূর্তের বেগ, ত্বরণ বা সরণ, এটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেখো সমবেগে যদি কোনো বস্তু কণা চলে, তো সমবেগের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? বেগের মান সময়ের সাথে সর্বদাই ধ্রুবক থাকে, বেগের মানের কোনো পরিবর্তন হয় না, একটা কনস্ট্যান্ট বেগ সবসময় থাকে। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে যেহেতু বেগের মান সেম থাকে, বেগের কোনো পরিবর্তন হয় না, তাহলে সেই ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার হবে 0, অর্থাৎ ত্বরণ হবে 0। সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় 0। সমত্বরণের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? সমত্বরণের ক্ষেত্রে বেগের মান একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট রেটে বৃদ্ধি পায়। এই যে নির্দিষ্ট কনস্ট্যান্ট রেট, এটাই হচ্ছে ত্বরণ।
তাহলে সমতরণের ক্ষেত্রে ত্বরণের মানটা ধ্রুব থাকে, কনস্ট্যান্ট থাকে, কিন্তু সেটা হয় ধনাত্মক। ওই যে ধনাত্মকের কারণেই তো বেগ বৃদ্ধি পায়, সময়ের সাথে বেগের বৃদ্ধি হয়। সমমন্দনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? সমমন্দনের ক্ষেত্রে সময়ের সাথে বেগের মানটা কমতে থাকে, একটা কনস্ট্যান্ট রেটে কমতে থাকে। তাহলে কনস্ট্যান্ট রেট বলে ধ্রুবক ত্বরণ, তাহলে ত্বরণের মান সমমন্দনের ক্ষেত্রে ত্বরণের মান ধ্রুবক থাকে, কিন্তু সেটা হয় হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক কেন? ওই যে বেগের মানটা সময়ের সাথে আস্তে আস্তে নির্দিষ্ট কনস্ট্যান্ট রেটে কমতে থাকে বলে ঋণাত্মক। তাহলে আমরা সমবেগের ব্যাপারটা বুঝলাম, সমত্বরণ সমমন্দনের ব্যাপারটা বুঝলাম। এখন কথা হচ্ছে অসমত্বরণে কি ঘটনা ঘটে। অসমত্বরণে সময়ের সাথে এই যে ত্বরণের মানটা, এই ত্বরণের মানটা হয় বৃদ্ধি পায় নয়তো হ্রাস পায়, কখনো কনস্ট্যান্ট রেট থাকে না। এখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো কিভাবে? আমরা বুঝতে পারবো হচ্ছে স্মরণের ফাংশন দেখে। কোনো একটা চলমান বস্তু কণা, সেটা যেভাবে চলুক না কেন, সমবেগে চলতে পারে, সমমন্দন, সমত্বরণ, অসমমন্দন, অসমত্বরণ, যে কোনো ভাবে চলতে পারে। আমরা এর গতির সমীকরণটা দেখে, কোনোভাবে যদি আমাদের এর গতির সমীকরণটা দেওয়া থাকে বা আমরা জানতে পারি, তাহলে এই গতির সমীকরণটা দেখে আমরা বলতে পারবো যে বস্তুটা কিভাবে চলতেছে। দেখো তুমি, সমবেগের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, সমবেগ এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে টি সময় ধরে চলে, তাহলে অতিক্রান্ত দূরত্বটা এস ইকুয়াল টু ভিটি হয়। তো এইটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সূত্র। আর সমত্বরণের ক্ষেত্রে বা সমমন্দনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? প্রথমে আমরা একটু সমত্বরণটা লিখি। সমত্বরণের ক্ষেত্রে স্মরণের ফাংশন হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আরো কয়েকটা সূত্র আছে, যেমন ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম আরো দুইটা সূত্র আছে। তো মেইনলি যে স্মরণের সূত্রটা সেটা হচ্ছে এইটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে প্লাস দেওয়া হচ্ছে, ত্বরণ হচ্ছে তো সমত্বরণ, তাহলে ত্বরণের মান কি বলছিলাম? ধ্রুবক, এর মানটা ধ্রুবক এবং ধনাত্মক বলে এখানে হচ্ছে প্লাস। যদি সমমন্দন হয়, সমমন্দন, তাহলে সেই ক্ষেত্রে স্মরণের ফাংশন এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার। এবার দেখো, ত্বরণের মানটা হচ্ছে ধ্রুবক কিন্তু ঋণাত্মক, মন্দন, তাহলে ত্বরণের মানটা হবে ঋণাত্মক, তাহলে এইখানে বসবে হচ্ছে মাইনাস। ঠিক তেমনি একইভাবে বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এখানে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে সমবেগ, সমত্বরণ, আর এটা হচ্ছে সমমন্দন। এইবার দেখো এই যে স্মরণের ফাংশনের দিকে তাকাও। এই যে সমবেগের ক্ষেত্রে স্মরণের যে ফাংশনটা, এখানে দেখো এই যে সময়ের সাথে স্মরণের যে সম্পর্কটা, সম্পর্ক সূচক যে সমীকরণটা, সেখানে স্মরণের উপরে পাওয়ার হচ্ছে 1, সময়ের উপরে পাওয়ার হচ্ছে 1। তাহলে যদি এরকম হয় যে এস সমানুপাতিক টি, এরকম যদি হয়, তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে সমবেগের ক্ষেত্র, মানে টি এর পাওয়ারও 1 থাকবে, এস এর পাওয়ারও 1 থাকবে। আমরা যদি আঁকি, মানে চিত্র আঁকি, যেরকম গ্রাফ আঁকি আর কি, যে এখানে হচ্ছে এস, ওয়াই অক্ষে এস এবং এক্স অক্ষে সময় টি, তাহলে এস সমানুপাতিক টি, যে টি সময় বাড়তেছে, স্মরণ বাড়তেছে একটা নির্দিষ্ট হারে, এরকম একটা ধ্রুব হারে। দেখো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা, যেমন এস ইকুয়াল টু ভিটি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, একটা মূল বিন্দুগামী সরল রেখা হচ্ছে। তাহলে এস এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1, আমরা বুঝবো সেটা হচ্ছে সমবেগ। এইবার আসো সমত্বরণের ক্ষেত্রে এই সূত্রের দিকে তাকাও। এই সূত্রে দেখো এস এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1 আর টি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, ম্যাক্স পাওয়ার। টি এর এখানে পাওয়ার কত? 1, কিন্তু ওটা আমরা দেখবো না, আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা দেখবো, যে টি এর ম্যাক্স পাওয়ার কত? 2। যদি আদি বেগটা শূন্য হতো, যদি গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতো, তাহলে ইউ এর মানটা কত হইতো? 0। দেন এই যে সূত্রটা, এই সূত্রটা হইতো এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো এই যে সমত্বরণ, এই যে এর মান ধ্রুব, তাহলে এই অংশটা হচ্ছে ধ্রুবক মান, তাহলে এস সমানুপাতিক হইতো টি স্কোয়ার। যদি এরকম সম্পর্ক যুক্ত হয়, যেমন এস সমানুপাতিক টি বলে সমবেগ, এস সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে সমত্বরণ। কিভাবে বুঝবো? টি এর পাওয়ার হতে হবে 2 আর এস এর পাওয়ার হতে হবে 1। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এইটা হচ্ছে সমত্বরণের ফাংশন। বুঝতে পারছি সমত্বরণের ক্ষেত্র, যে গাড়িটা চলতেছে কিভাবে? সমত্বরণ নিয়ে চলতেছে। আমরা যদি গ্রাফ আঁকি, যে ওয়াই অক্ষে আমরা হচ্ছে স্মরণ নিলাম আর এক্স অক্ষে আমরা সময় নিলাম, টি নিলাম, তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার বা এস ইকুয়াল টু টি স্কোয়ার একটা পরাবৃত্তের, আয়তাকার পরাবৃত্তের গ্রাফ, মানে গ্রাফটা হবে হচ্ছে এরকম। এ পাশেও আছে, কিন্তু এ পাশে হলে সময় ঋণাত্মক হয়ে যাবে বলে আমরা আর এই পাশে আঁকবো না। ক্লিয়ার? ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবার আসো সমমন্দন। দেখো সমত্বরণ বা সমমন্দনের ক্ষেত্রে একই রকম। এই যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এস এর পাওয়ার কত? 1, আর এই যে টি এর ম্যাক্স পাওয়ার কত? 2। তাহলে এই যে এস এর পাওয়ার 1, টি এর ম্যাক্স পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে সমমন্দন বা সমত্বরণের ক্ষেত্র। মানে সমমন্দন সমত্বরণ একই জিনিস, একটা হচ্ছে এই যে ত্বরণটা এখানে ধ্রুবক এবং ধনাত্মক, এখানে ধ্রুবক এবং ঋণাত্মক। তাহলে আমরা সমত্বরণ বা সমমন্দন চিনবো কিভাবে?
এস সমানুপাতিক টি স্কয়ার দিকে, এস এর পাওয়ার থাকবে 1 এবং টি এর পাওয়ার থাকবে কত 2, এভাবে আমরা বুঝবো। এবার কথা হচ্ছে তাহলে অসম ত্বরণ বা অসম মন্দন আমরা চিনব কিভাবে? অসম ত্বরণ বা অসম মন্দন আমরা চিনব হচ্ছে এস এর সাথে টি এর সম্পর্ক যেটা হবে এস সমানুপাতিক টি এর পাওয়ার 2 এর চেয়ে বেশি হতে হবে। বুঝতে পারছো? টি এর পাওয়ার 2 এর চেয়ে বেশি হতে হবে। লিখি একটু, অসম ত্বরণ বা অসম মন্দন। এরকম যদি হয় যে অসম ত্বরণ এবং অসম মন্দন, তাহলে এই ক্ষেত্রে এস সমানুপাতিক টি টু দি পাওয়ার 2 এর চেয়ে বেশি। এখানে যে পাওয়ারটা হবে এই পাওয়ারটা হবে 2 এর চেয়ে বেশি। এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে অসম ত্বরণ বা অসম মন্দন। দেখো ব্যাপারটা আমরা এবার একটু উদাহরণ দিয়ে বুঝি। আমরা জানি যে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ আর সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। তাহলে পরিবর্তনের হার বের করা মানে কি? অন্তরীকরণ করা। তাহলে সরণ এস, একে যদি আমরা অন্তরীকরণ করি, কি করি? অন্তরীকরণ মানে ডিটি, সময়ের সাপেক্ষে ডি ডিটি, তাহলে আমরা কি পাবো? বেগ পাবো, বেগ ভি পাবো। বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি ডি ডিটি অফ বেগ, তাহলে বেগের পরিবর্তনের হার এইটা হবে হচ্ছে ত্বরণ, আমরা ত্বরণ পাবো। তাহলে সরণকে অন্তরীকরণ করলে বেগ পাবো আর বেগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাবো। আচ্ছা, উল্টা কাজটা কি? অন্তরীকরণের উল্টা কাজটা কি? যোগজীকরণ করা। তাহলে ত্বরণকে যদি আমরা যোগজীকরণ করি, সময়ের সাপেক্ষে যোগজীকরণ করি, তাহলে বেগ পাবো। বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে সরণ পাবো। তাহলে সরণ থেকে, সরণের ফাংশন থেকে বেগ নির্ণয় করতে গেলে অন্তরীকরণ করতে হবে, বেগের ফাংশন থেকে ত্বরণ নির্ণয় করতে গেলে অন্তরীকরণ করতে হবে। ত্বরণের ফাংশন দেওয়া আছে, বেগে আসতে হবে, যোগজীকরণ করতে হবে। বেগের ফাংশন দেওয়া আছে, সরণে আসতে হবে, যোগজীকরণ করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবং এইটা দুনিয়ার সব ক্ষেত্রেই খাটবে। এটা হচ্ছে সর্বদা, সর্বদাই খাটবে। সমবেগ হলেও খাটবে, সমত্বরণ সমমন্দন হলেও খাটবে, অসমত্বরণ অসমমন্দন হলেও খাটবে। এখন কথা হচ্ছে কি, এই যে গতির সূত্রগুলা, এই যে গতির সূত্রগুলো আমরা দেখতেছি, এই সূত্রগুলো হচ্ছে সমবেগ সমত্বরণ সমমন্দনের জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন কি ছিল আমাদের? অসমত্বরণ অসমমন্দন হলে আমরা কিভাবে বেগ সরণ ত্বরণ নির্ণয় করব, এটাই তো আমাদের প্রশ্ন ছিল। তাহলে উত্তরটা হচ্ছে আমরা অন্তরীকরণের সাহায্য নিব। মানে সূত্র খাটায় আমরা সমবেগেরটা করতে পারি, সমত্বরণেরটা করতে পারি, সমমন্দনেরটা করতে পারি। অসমত্বরণ বা অসমমন্দনের ক্ষেত্রে আমরা কোনো সূত্র খাটাইতে পারি না। তাহলে তখন আমরা কার সাহায্য নিয়ে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে অসমত্বরণে চলমান কোনো একটা বস্তুকণার নির্দিষ্ট মুহূর্তের বেগ, ত্বরণ, সরণ এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ অর্থাৎ ক্যালকুলাসের সাহায্যে নির্ণয় করতে পারি। ক্লিয়ার? কথাটা বোঝা গেছে যে ক্যালকুলাসের সাহায্যে সরণের ফাংশনকে যদি অন্তরীকরণ করে দেওয়া হয় বেগ চলে আসবে। তাই সেটা যেটাই হোক না কেন, সরণের ফাংশন যেমনই হোক না কেন, সমবেগে চলুক বা সমত্বরণে চলুক বা সমমন্দনে চলুক, অসমত্বরণে চলুক বা অসমমন্দনে চলুক, যেভাবেই চলুক না কেন, সরণের ফাংশনকে অন্তরীকরণ করে দেবো, বেগ পেয়ে যাবো। আর বেগের ফাংশনকে অন্তরীকরণ করে দেবো, ত্বরণ পেয়ে যাবো। এবার যদি উল্টে আসতে চাই, আমরা যদি বেগ নির্ণয় করতে চাই তাহলে ত্বরণের ফাংশনকে যোগজীকরণ করব, আমরা যদি সরণ নির্ণয় করতে চাই তাহলে বেগের ফাংশনকে যোগজীকরণ করব। তো এইটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা একটু এই দুইটা ক্ষেত্রে একটু যাচাই করে দেখি। তো তুমি দেখো, আমি এটা আগেও দেখাইছি, সরণের ফাংশন হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে ধ্রুবক, সমবেগের ক্ষেত্রে ভি হচ্ছে ধ্রুবক। তাহলে এইখান থেকে আমরা একটু বেগ বের করব, দেখি তো এই ধ্রুবক জিনিসটা পাই কিনা। তাহলে বেগ ভি এটা হবে ডি ডিটি অফ এস। তাহলে ডি ডিটি অফ এস ইকুয়াল টু কি? ভি টি। তাহলে দেখো এই যে ভি এটা হচ্ছে একটা ধ্রুবক মান, ধ্রুবক ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। আর টি কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে থাকবে কত? 1। তাহলে দেখো যে কি পাওয়া যাচ্ছে, এটা কি পাওয়া যাচ্ছে? বেগ ভি পাওয়া যাচ্ছে। তাহলে বেগ পাইছি, এই বেগের মানটা কি? ধ্রুবমান, একটা ধ্রুবমান। ধরো যে বেগের মানটা হচ্ছে 5, একটা ধ্রুবমান, যে ধরো বেগের মানটা হচ্ছে 5। এবার আমরা এই যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ বের করতে চাই, ত্বরণ এ। তাহলে এ আমরা কিভাবে বের করতে পারবো? ডি ডিটি অফ ভি, বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তাহলে বেগের ফাংশনকে আমরা যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ত্বরণ পাবো। বেগের মান কত? ধ্রুবমান 5। তাহলে দেখো তো ব্যাপারটা, একটা ধ্রুবমানকে যদি আমরা অন্তরীকরণ করি, যে 5 ধ্রুবমান, তাকে যদি আমরা অন্তরীকরণ করি কত পাবো? 0 পাবো। তাহলে ত্বরণ কত হয়ে গেল? 0 হয়ে গেল। আমরা তো জানতামই যে সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান হয় 0। ক্লিয়ার? দেখো তো কনসেপ্টের সাথে আমাদের মিলতেছে কিনা ব্যাপারগুলো। এবার আসো আমরা এই যে সমত্বরণ বা সমমন্দনের ক্ষেত্রে আমরা একটু দেখি। তো সমত্বরণের ক্ষেত্রে সরণের যে ফাংশন ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা হচ্ছে সরণের ফাংশন। দেখি এখান থেকে আমরা বেগ বের করতে পারি কিনা। এবং বেগের দেখো একটা সূত্র জানি আমরা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখি তো অন্তরীকরণ করে বেগের এই সূত্রটা আসে কিনা। তাহলে অন্তরীকরণ করতেছি আমরা, দেখো বেগ বের করার জন্য ডি ডিটি অফ এস।
তাহলে ডি ডিটি অফ এস মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার আসো এই যে ইউটি, একে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ইউ ধ্রুবক, আদিবেগ, সে কি ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে চলে আসলো, টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 প্লাস হাফ ধ্রুবক বাইরে চলে আসলো, এ ধ্রুবক, কেন ধ্রুবকে, কারণ এই যে সমতরণ, তাহলে এ ত্বরণের মান ধ্রুবক এবং ধনাত্মক, এ বাইরে চলে আসলো, টি স্কয়ার আছে, টি স্কয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই যে পাওয়ার 2 সামনে চলে আসলো, টি এর পাওয়ার 1 কমে যাবে, 2 ছিল 1 কমে হয়ে গেল 1। তাহলে এই যে 2 আর এই যে 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখো তো এখানে থাকতেছে ইউ প্লাস এটি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, হয়েছে কিনা দেখো তো, এই যে বেগের সূত্রটা আমরা ফিরে পাইছি কিনা, মিলছে, দেখো তো অন্তরীকরণ করে আমরা আসতে পারছি কিনা, ক্লিয়ার, ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ঠিক একইভাবে এইখানে যদি আমরা এই সূত্র আনতাম তাহলে একই রকম আসতো, এই যে বেগ ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটাই হইতো। দেখো এটা হচ্ছে বেগের ফাংশন। আচ্ছা, বেগের ফাংশনকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। বেগের ফাংশনকে আরেকবার অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। দেখি তো আমরা ত্বরণ পাই কিনা। ধরো ত্বরণ এটা আমরা বের করব। তাহলে এটা হচ্ছে ডি ডিটি অফ বেগ ভি, তাহলে ডি ডিটি অফ বেগ ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি। ইউ হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0। তারপর এখানে কি আছে এ টি, এ হচ্ছে ধ্রুবক, সে বাইরে গেল, টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে 0 প্লাস এ মানে কত এ। দেখো তো আমরা কি পাইলাম, এই যে ত্বরণটাই পেয়ে গেলাম। তাহলে বেগের ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি, ত্বরণ পাচ্ছি। তাহলে এই যে জিনিসগুলো আমরা সমবেগ এবং সমত্বরণের ক্ষেত্রে বা সমমন্দনের ক্ষেত্রে বুঝতে পারলাম। এইবার আসো যদি অসমত্বরণ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে আমরা লিখছিলাম যে সরণ সে সময়ের বর্গের সাথে না, সময়ের বর্গের চেয়ে বেশি হইতে হবে, ঘন হইতে পারে বা টি এর পাওয়ার 4 হইতে পারে, 5 হইতে পারে, মানে টি এর পাওয়ার অ্যাটলিস্ট 2 এর চেয়ে বেশি হবে, এর সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে মনে করো আমি লিখলাম যে এস ইকুয়াল টু মনে করো 5t টু দি পাওয়ার 4। বলতো এই সমীকরণ অনুযায়ী যদি কোনো কণা চলে তাহলে সেটা কি হয়, সমবেগ হয়? সমবেগ হয়? এটা কি সমবেগ? না, এর সমানুপাতিক টি না। এটা কি সমত্বরণ? এর সমানুপাতিক কি টি স্কয়ার? না, টি এর পাওয়ার কত 4, 2 এর চেয়ে বেশি, তাহলে কি হবে, অসমত্বরণ বা অসমমন্দন কিছু একটা হইতে পারে। তা আমরা এখন একটু যাচাই করি তো, দেখি তো এটা আসলে কি, অসমত্বরণ নাকি অসমমন্দন, আমরা এই জিনিসটা একটু দেখি তো। তো তুমি দেখো এইখান থেকে আমরা এই যে সরণের ফাংশন, প্রথমে আমরা পাবো হচ্ছে বেগ ভি, তাহলে ভি ইকুয়াল টু হবে ডি ডিটি অফ এস, তাহলে ডি ডিটি অফ এস মানে 5t টু দি পাওয়ার 4। তাহলে যে উপরে কত পাওয়ার কত 4 সামনে চলে আসলো, তাহলে 5 গুণ 4, টি এর পাওয়ার 1 কমে যাবে, অন্তরীকরণের সূত্রটা 1 কমে গেলে পাওয়ার কত হচ্ছে 3, তাহলে 4 5 20 টি টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেগ, এটা কিন্তু ত্বরণ না, এটা কিন্তু বেগ। দেখো বেগের মান কি ধ্রুব, বলো তো এই বেগের মান কি ধ্রুব? না। কেন ধ্রুব না? কারণ বেগ সময়ের উপর ডিপেন্ড করে। তুমি টি এর একটা মান বসাবা, টি এর মান 1 সেকেন্ড বসাবা, বেগের একটা মান পাবা। টি এর মান 2 সেকেন্ড বসাবা, বেগের আরেকটা মান পাবা। টি এর মান 3 সেকেন্ড বসাবা, বেগের আরেকটা মান পাবা। বেগ কি ধ্রুব হচ্ছে? হচ্ছে না। দেখি তো এবার আমরা ত্বরণটা ধ্রুব হয় কিনা। এ হচ্ছে ডি ডিটি অফ বেগ ভি, তাহলে ডি ডিটি অফ বেগ ভি মানে হচ্ছে 20t কিউব। তাহলে 3 সামনে চলে আসলো, 3 যদি সামনে চলে আসলে তাহলে 3 গুণ হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 60 টি টু দি পাওয়ার 2, মানে পাওয়ার 1 কমে গেল। তাহলে ত্বরণ এ হয়েছে 60t স্কয়ার। আচ্ছা 60t স্কয়ার এটা কি ধ্রুব? না, এটা ধ্রুব না। দেখো 60t স্কয়ার আছে, এমন যদি হইতো শুধু 60 দেন আমি বলতে পারতাম ধ্রুব, কিন্তু 60t স্কয়ার এটা কি ধ্রুব? না, এটা ধ্রুব না। টি এর তুমি মান 1 সেকেন্ড বসাও, দেখো ত্বরণের একটা মান পাবা। টি এর মান তুমি 2 সেকেন্ড বসাও, ত্বরণের আরো একটা মান পাবা। টি এর মান 3 সেকেন্ড বসালে ত্বরণের আর একটা ভিন্ন মান পাবা। তাহলে ত্বরণের মান সময়ের উপর ডিপেন্ড করে 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 চেঞ্জ হইতেছে। তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটা কি ধ্রুব ত্বরণ? এই ত্বরণটা কি সমত্বরণ? না। কেমন ত্বরণ? অসমত্বরণ। এখন কথা হচ্ছে ভাই আপনি অসমত্বরণ কেন বুঝলেন? মন্দনও তো হইতে পারতো, মন্দন হইতে পারতো না? দেখো তো টি এর মান তুমি 2 বসাও বা 3 বসাও, যাই বসাও না কেন, এর মানটা প্লাস পাবা নাকি মাইনাস পাবা? টি এর মান তুমি 2 বসালা, 2 এর বর্গ হচ্ছে। টি এর মান তুমি 3 বসালা, 3 এর বর্গ হচ্ছে, তার সাথে প্লাস 60 গুণ। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস মান আসতো, কিন্তু এটা তো প্লাস 60, তাহলে গুণ হয়ে এই যে ত্বরণের মানটা এটা প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে। তাহলে যদি প্লাস হয় তাহলে ত্বরণের মানটা যদি প্লাস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না এটা হচ্ছে ত্বরণ, এটা মন্দন না। যদি মাইনাস হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম এটা হচ্ছে মন্দন হচ্ছে।
তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে একটা অসম ত্বরণের ক্ষেত্র। ঠিক একইভাবে অসম মন্দনেরও একটা ক্ষেত্র হইতে পারে। তাহলে আমাদের বোঝা উচিত ছিল, মানে বোঝার ব্যাপারটা এটাই ছিল যে আমরা অসম ত্বরণ বা অসম মন্দনের ক্ষেত্রে কি কাজ করব। উত্তর হচ্ছে আমরা ক্যালকুলাসের সাহায্য নিব। সূত্র যখন কাজ করে না, সূত্র কাজ করে সমবেগ, সমত্বরণ, সমমন্দনের জন্য। সূত্র যখন কাজ করে না, কখন কাজ করে না? অসম ত্বরণ বা অসম মন্দনের জন্য সূত্র আর কাজ করতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কার দ্বারস্থ হব? ক্যালকুলাসের দ্বারস্থ হব। ক্যালকুলাস মানে অন্তরীকরণ এবং যোগজীকরণের দ্বারস্থ হব। এবং অন্তরীকরণ এবং যোগজীকরণের সাহায্যেই আমরা একটা কণার নির্দিষ্ট মুহূর্তের বেগ, তার ত্বরণ এবং একটা নির্দিষ্ট সময় এসে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, অর্থাৎ তার সরণ কতটুকু হচ্ছে, এটা আমরা বের করতে পারবো। তাহলে এখন আমরা এই রিলেটেড, এই যে অসম ত্বরণে চলমান কোনো বস্তু কণার সরণের ফাংশন এবং সেখান থেকে বেগ নির্ণয় বা ত্বরণ নির্ণয়, এই রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম এখন সলভ করি। তো চলো, প্রথম ম্যাথটা বলতেছে একটি কণার সরণের সমীকরণ। একটা কণার সরণের সমীকরণ আমাদের দেওয়া আছে যে s = 3t³ + 4t + 2 এত মিটার। কণাটির t = 2 সেকেন্ড সময়ে 2 সেকেন্ড সময়ে বেগ এবং ত্বরণ নির্ণয় করুন। একটা কণার সরণের ফাংশন দেওয়া আছে, মানে কণাটা চলতেছে, তো তার সরণ কেমন হবে, সময়ের সাথে সরণের সম্পর্কটা কেমন হবে, এইটা আমাদের দেওয়া আছে। তো এটা হচ্ছে সরণের ফাংশন। কার অপেক্ষক রূপে, কার ফাংশন রূপে? সময়ের অপেক্ষক বা সময়ের ফাংশন রূপে। এখন আমাদের বলতেছে কণাটির t = 2 সেকেন্ড সময়ে বেগ এবং ত্বরণ কত হবে। আমাদের বেগ আর ত্বরণটা বের করতে হবে। আচ্ছা, সরণের ফাংশনটা দেখে তুমি একটু বলো তো, এই কণাটা সমবেগে নাকি সমত্বরণ সমমন্দন না অসমত্বরণ অসমমন্দনে চলতেছে? কিভাবে চলতেছে এই কণাটা দেখে আমাদের বোঝা লাগবে। আগে দেখে বুঝি। এস, টি এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। এই যে 2 এর বেশি হয়ে গেছে। যদি টি এর পাওয়ার 1 হইতো, সর্বোচ্চ পাওয়ার 1 হইতো, তাহলে আমরা বুঝতাম সমবেগ। টি এর পাওয়ার যদি 2 হইতো, তাহলে আমরা বুঝতাম সমত্বরণ বা সমমন্দন কোনো একটা হবে। টি এর পাওয়ার 2 এর বেশি, তার মানে আমরা বুঝে গেছি অসমত্বরণ বা অসমমন্দনের কোনো একটা ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে বেগ এবং ত্বরণ। তো বেগ এবং ত্বরণ বের করতে গেলে সরণের ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে। সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। একবার অন্তরীকরণ করে দিব, বেগ পেয়ে যাব। আরেকবার অন্তরীকরণ করে দিব, তাহলে ত্বরণ পেয়ে যাব। তো এই কাজটা আমাদের করতে হবে। মেইনলি আমাদের আসলে করতে হবে অন্তরীকরণ। এখন কারো যদি অন্তরীকরণের সূত্র মনে না থাকে, তাহলে তো ভাই বিপদ। এই কারণে তুমি অন্তরীকরণের সূত্র যদি ভুলে যাও, তাহলে একটু খাতা উল্টে অন্তরীকরণের সূত্রটা দেখে নিবা। পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব, এখানে আমরা ক্যালকুলাস পড়ছি। তো ক্যালকুলাসের একটা পার্টে অন্তরীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আরেকটা পার্টে যোগজীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওখান থেকে তুমি একটু সূত্রটা দেখে নিতে পারো। তো আসো আমরা ম্যাথটা করা শুরু করি। আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে অসমত্বরণ বা অসমমন্দনে চলতেছে। তাহলে s = হচ্ছে 3t³ + 4t + 2। এইটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের ফাংশন। আমরা বেগ বের করব। তাহলে বেগ v, এইটা হবে d dt of s। d dt of s, s মানে 3t³ + 4t + 2। তাহলে আসো এবার অন্তরীকরণ করি। 3 ধ্রুবক বলে বাইরে চলে আসলো। t এর পাওয়ার 3 আছে, তাহলে ওই যে 3 ওটা সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। পাওয়ার 1 কমে হয়ে গেল 2। 4t, তাহলে 4 বাইরে চলে আসলো। t এর পাওয়ার 1, তাহলে 1 সামনে চলে আসবে এবং 1 করে পাওয়ার কমে যাবে। সহজ কথায় t কে যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, তাহলে থাকে হচ্ছে 1, তাহলে শুধু 4। এটা হচ্ছে 2 হচ্ছে ধ্রুবক। ধ্রুবককে যদি অন্তরীকরণ করা হয়, তাহলে পাওয়া যায় হচ্ছে 0। তাহলে 3 × 3 9 t এর বর্গ প্লাস 4। তাহলে এইটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগের ফাংশন। আমি এইটা পাইছি কি, বেগের ফাংশনটা পাইছি। এখন দেখো, আমাদের কিন্তু বেগের ফাংশনটা চাইনি। আমাদের কি চাইছে, টি এর মান যখন 2 সেকেন্ড যাত্রা শুরু করে, যখন টি এর মান সময় যখন 2 সেকেন্ড হয়েছে, তখন তার বেগটা কত, কি করতে হবে। এইখানে যে বেগের ফাংশনে টি এর মান 2 বসাই দিতে হবে। টি এর মান 2 বসাই দিলে আমরা বেগটা পেয়ে যাব। তাহলে অতএব 2 সেকেন্ডে বেগ 9 × 2, টি এর মান এই যে 2 বসাই দিলাম, 2 এর বর্গ যোগ হচ্ছে 4, তাহলে 2 এর বর্গ 4, 4 × 9 36 আর 4 40 নাকি, তাহলে 40 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে বেগ। আমাদের ত্বরণও বের করতে বলছে। এবার আমরা ত্বরণ বের করব। ত্বরণ, তাহলে প্রথমে ত্বরণের জেনারেল ফাংশনটা আগে বের করি, জেনারেল ইকুয়েশনটা বের করি। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার d dt of v। তাহলে d dt of v, v হচ্ছে 9t² + 4। তাহলে যে 9 ধ্রুবক, সে বাইরে গেল, টি এর পাওয়ার আছে 2, তাহলে গুণ 2t + 4 কে অন্তরীকরণ করলে 0। তাহলে 9 × 2 18t। দেখো ত্বরণ a = হয়েছে 18t। টি এর মান যদি 1 হয়, তাহলে ত্বরণের মান হবে 18 মিটার/সেকেন্ড স্কয়ার।
টি এর মান যদি 2 হয় তাহলে ত্বরণ হবে হচ্ছে 18 গুণ 2 অর্থাৎ 36 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো তো ত্বরণের মানটা সময়ের উপর ডিপেন্ড করে 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 সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না? তাহলে সময়ের সাথে যেহেতু সে চেঞ্জ হচ্ছে, তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটা হচ্ছে একটা অসম ত্বরণ। ক্লিয়ার? এখন কনসেপ্টটা বুঝতে পারছি আমরা যে ত্বরণ সময়ের উপর ডিপেন্ড করতেছে, তাহলে এই যে ত্বরণটা, এই ত্বরণটা হচ্ছে একটা অসম ত্বরণ। এখন আমাদের কি বলছে? 2 সেকেন্ড সময়ে ত্বরণের মানটা বের করতে বলছে। তাহলে অতএব 2 সেকেন্ডে ত্বরণ এ, এটা হচ্ছে 18 গুণ 2, 36 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে 36 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে প্লাস মানে হচ্ছে ত্বরণ, আর যদি মাইনাস হইতো কোনোভাবে, যদি এটা মাইনাস হইতো তাহলে সেটা হইতো মন্দন। মাইনাস কখন হবে? যদি আমি এখানে এই যে সামনে এই যে 3 এর সামনে যদি মাইনাস দিয়ে দিতাম, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস আসতো, ত্বরণটাও মাইনাস আসতো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্বরণ বলতাম না, আমরা বলতাম সেটা হচ্ছে অসম মন্দন। বুঝতে পারছি? এবার আসো 2 নম্বর ম্যাথটা। আমাদের 3টা গাড়ির বেগ দেওয়া আছে। এক, বেগ v = 3t। 2 নম্বরটা দেওয়া আছে বেগ v, এটা = -3t। আর 3 নম্বরটা দেওয়া আছে হচ্ছে বেগ v, এটা = 9t²। এখন আমাদের এখানে বলতেছে যে এই যে 3টা মানে 3টা কণার বেগের সমীকরণ আমাদের দেওয়া আছে। তো কোন ক্ষেত্রে ত্বরণের প্রকৃতি কেমন? কোন ক্ষেত্রে ত্বরণের প্রকৃতি কেমন? মানে কেমন ত্বরণ? এইটা কেমন ত্বরণ, এইটা কেমন ত্বরণ, আর এইটা কেমন ত্বরণ? মানে ত্বরণ কেমন হইতে পারে? সমত্বরণ হইতে পারে, অসমত্বরণ হইতে পারে, সমমন্দন হইতে পারে, অসম মন্দন হইতে পারে, আবার ত্বরণের মান 0 হইতে পারে, মানে যেটা সমবেগের ক্ষেত্রে হয়। তো এখন আমাদের বলতেছে এই ক্ষেত্রে বের করো যে কোনটা কেমন ত্বরণ, মানে ত্বরণের প্রকৃতিগুলা কেমন। তাহলে আসলে এক এক করে বের করি। কি দেওয়া আছে? বেগের ফাংশন দেওয়া আছে। তো ত্বরণ যদি আমাদের বের করতে হয়, বেগের ফাংশনকে কি করতে হবে? একবার অন্তরীকরণ করতে হবে। করে ফেলি। তাহলে প্রথমে 1 নম্বরটা থেকে আমরা ত্বরণ বের করি। তাহলে ত্বরণ এ, এটা হবে ডি ডিটি অফ বেগ ভি। তাহলে ডি ডিটি অফ বেগ ভি সেটা হচ্ছে 3t। 3t কে t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে 3 ধ্রুবক বাইরে আসবে, t কে t এর সাপেক্ষে করলে 1। তাহলে এই যে 3, এটা প্লাস না মাইনাস? প্লাস। তাহলে +3 পাইছি। তাহলে দেখো ত্বরণের মান হচ্ছে ধ্রুবক 3, এর সাথে কোনো t আছে? t মানে ত্বরণ কি সময়ের উপর ডিপেন্ড করতেছে? না, একটা ধ্রুব মান পাইছি। সামনে কি পাইছি? প্লাস। তাহলে ধ্রুব মান বলে এটা হচ্ছে সমত্বরণ, ধ্রুব মান বলে। কিন্তু সামনে কি পাইছি? প্লাস। তাহলে প্লাস মানে হচ্ছে ত্বরণ, যদি মাইনাস পাইতাম তাহলে কি হইতো? মন্দন। তাহলে ধ্রুব বলে হচ্ছে সম, আর প্লাস বলে হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের প্রকৃতিটা কেমন? সমত্বরণ বা সুষমত্বরণ। এবার আসো 2 নম্বরটা। 2 নম্বরে ত্বরণ এ ডি ডিটি অফ বেগ ভি। তাহলে ডি ডিটি অফ বেগ ভি হচ্ছে -3t। তাহলে অন্তরীকরণ করি -3t কে। -3 ধ্রুবক বাইরে গেল, t কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে এবার দেখো আমরা ধ্রুবক মানই পাইছি 3, ধ্রুবক মান পাইছি, কিন্তু সামনে কি? মাইনাস। তাহলে সম, ব্যাপারটা হচ্ছে সম, কিন্তু মাইনাস বলে ত্বরণ না, এটা কেমন? মন্দন। বুঝতে পারছো? তাহলে এর প্রকৃতিটা হচ্ছে, ত্বরণের প্রকৃতিটা হচ্ছে সমমন্দন। এখন আসো 3 নম্বরটা। ত্বরণ বের করব। এ ডি ডিটি অফ বেগ ভি। ডি ডিটি অফ বেগ ভি হচ্ছে 9t²। তাহলে 2, এই 2 পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 9 ধ্রুবক বাইরে গেল, 2 পাওয়ার সামনে চলে আসলো, তাহলে 9 গুণ 2t। তাহলে 9 দুগুণে 18t। এইবার দেখো তো ত্বরণটা কি ধ্রুব? না, ত্বরণটা ধ্রুব না। 18-র সাথে টিও আছে। তাহলে টি এর মান 1 হলে ত্বরণ হবে 18, টি এর মান 2 হলে ত্বরণ হবে 36। তাহলে ত্বরণের মানটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, এবং চেঞ্জ হয়ে এটা প্লাস থাকতেছে না মাইনাস থাকতেছে? প্লাস থাকতেছে। দেখো সামনে কি থাকতেছে? প্লাস। চেঞ্জ হচ্ছে, তাহলে অসম, আর প্লাস বলে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে অসম ত্বরণ, অসম ত্বরণ। তাহলে এবার তুমি একটু বলো তো, যদি এমন হইতো বেগের ফাংশন v = হইতো -9t², তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ এ আমরা কি পাইতাম? এ আমরা পাইতাম হচ্ছে -18t। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলতাম ত্বরণের প্রকৃতি কেমন, তাহলে এই ক্ষেত্রে হইতো অসম, দেখো মাইনাস বলে অসম মন্দন। ক্লিয়ার? আমরা ব্যাপারটা বুঝতে পারছি। আর একটা জিনিস বলি, মনে করো বেগের মান হচ্ছে v = 5 মিটার পার সেকেন্ড, শুধু 5, মনে করো এতটুকুই বলে দেওয়া আছে। এই ক্ষেত্রে আমি বললাম ত্বরণের প্রকৃতি কেমন। তো এই ক্ষেত্রে দেখো বেগের মান হচ্ছে 5, তাহলে ত্বরণ এ হচ্ছে ডি ডিটি অফ 5, তো 0। ধ্রুবককে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 0। তাহলে ত্বরণের মান 0, মানে এটা হচ্ছে সমবেগ। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে, কাজে লাগবে। তাহলে আমরা এই রিলেটেড ম্যাথগুলো আসলে পারবো আশা করি। আর একটা শেষ ম্যাথ প্রবলেম আমরা করব। এটা আমাদের বলতেছে, এটা 3 নম্বর, কোন কণার ত্বরণের সমীকরণ,
এবার আমাদের ত্বরণের সমীকরণ দিয়ে দিছে যে কোন কণার ত্বরণের সমীকরণ a equal to 2t স্কয়ার প্লাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। t equal to 2 সেকেন্ড সময়ে কণার বেগ এবং অতিক্রান্ত দূরত্ব, যাত্রা শুরুর অবস্থান থেকে, যাত্রা শুরুর সময় থেকে t equal to 2 সেকেন্ডে অতিক্রান্ত মোট যে দূরত্বটা, সেই দূরত্বটা নির্ণয় করো। এবার আমাদের ত্বরণের ফাংশন দেওয়া আছে, কি বের করতে বলছে? বেগ এবং সরণ। আগে কি ছিল? সরণের ফাংশন দেওয়া ছিল, সরণ থেকে বেগ বের করছিলাম, বেগ থেকে ত্বরণ বের করছিলাম। এবার উল্টা কাজটা, ত্বরণ থেকে বেগে আসতে হবে, বেগ থেকে সরণে যাইতে হবে। তাহলে আগে আমরা করছিলাম হচ্ছে অন্তরীকরণ করে, আমরা সরণ থেকে অন্তরীকরণ করে বেগে গেছিলাম, বেগ থেকে অন্তরীকরণ করে ত্বরণে গেছিলাম। এবার উল্টা, ত্বরণ থেকে যোগজীকরণ করে বেগে আসতে হবে, বেগ থেকে আরেকবার যোগজীকরণ করে সরণে যাইতে হবে। তাহলে এখন আমাদের যোগজীকরণ করতে হবে, মেইনলি কাজ হচ্ছে যোগজীকরণ করা। তাহলে যোগজীকরণের সূত্র ভুলে গেলে সূত্র দেখে আসো। তাহলে এখন আমরা প্রথমে বেগ বের করব, বেগ ভি। তাহলে বেগ ভি যোগজীকরণ কাকে? ত্বরণকে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে লিমিট বসাবো হচ্ছে যার সাপেক্ষে যোগজীকরণ তার লিমিট। তো t equal to 2 সেকেন্ডে চাইছে, তাহলে t equal to 0 থেকে, মানে যাত্রা শুরুর সময় কত? t equal to 0। তাহলে t equal to 0 থেকে t equal to 2 এই লিমিটের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 0 থেকে 2 t এর লিমিট বসাই দিলাম। ত্বরণের ফাংশনটা দেওয়া আছে 2t স্কয়ার প্লাস 5, একে সময়ের সাপেক্ষে যোগজীকরণ করব। সময়ের লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 2। এখন যোগজীকরণের সূত্রটা, তো যোগজীকরণের সূত্রটা কি ছিল? এই যে ধ্রুবক 2 সে বাইরে চলে আসবে, t এর পাওয়ার কত আছে? 2, তাহলে পাওয়ার 1 করে বাড়বে, তাহলে t এর পাওয়ার হবে 3 ডিভাইডেড বাই হচ্ছে 3, ওই পাওয়ারটা দিয়ে আবার ভাগ হবে। যোগজীকরণের সূত্র ভুলে গেলে একটু খাতা দেখে নাও। প্লাস 5, তাহলে 5t, 5 ধ্রুবক, আর যদি ধ্রুবক শুধুমাত্র ধ্রুবক হয় তাহলে যোগজীকরণ করলে একটা t আসে। এবার এর লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 2। তাহলে আমি একবার 2 বসাবো, একবার 0 বসাবো। 2 বসায় যে মানটা পাবো সেটা থেকে 0 বসায় যে মানটা পাবো ওটা বিয়োগ করে দেবো। তো 0 যদি বসাই এটাও হবে 0, এটাও হবে 0, তাহলে আমি একবারে 2 বসাই দিই। তাহলে একবার যদি 2 বসাই তাহলে 2/3 2 এর কিউব প্লাস 5 ইন্টু 2। তাহলে এখান থেকে আমি একটু হিসাব করি তো, দেখি তো বেগের মানটা কত আসে। তাহলে 2/3 গুণ হচ্ছে 2 এর কিউব মানে 8 প্লাস হচ্ছে 10। তাহলে এখান থেকে বেগের মানটা আসে 15.33, 15.33 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বেগ। তাহলে বেগ বের করে ফেলছি। এবার আমাদের বের করতে হবে হচ্ছে সরণ। তাহলে বেগ যদি বের করা যায়, সরণটাও কিন্তু বের করা যাবে। দেখি আমরা কিভাবে সরণটা বের করতে পারি। বেগের ফাংশনটাকে যোগজীকরণ করতে হবে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে ওই কাজটাই করবো, যে বেগের ফাংশনটাকে সময়ের সাপেক্ষে যোগজীকরণ করব। তাহলে বেগের ফাংশন কোনটা? বেগের ফাংশন হচ্ছে এইটাই, যে 2/3t কিউব প্লাস হচ্ছে 5t। তাহলে বেগের ফাংশন v, এটা হচ্ছে 2/3t কিউব প্লাস 5t। সরণ বের করতে চাই s, তাহলে বেগের ফাংশনকে সময়ের সাপেক্ষে যোগজীকরণ করব। এখন বন মাসায় বেগের মানটা বসাই, 2/3t কিউব প্লাস 5t সময়ের সাপেক্ষে যোগজীকরণ, লিমিট 0 থেকে 2। তাহলে এখন দেখো 2/3 এ ধ্রুবক বাইরে চলে আসলো, t কিউব আছে, তাহলে t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হবে 4। 5t, তাহলে 5t স্কয়ার ডিভাইডেড বাই হবে 2। তাহলে একবার আমি মান বসাবো হচ্ছে 2 এর, মানে এটা হচ্ছে আপার লিমিট, আর একবার বসাবো হচ্ছে 0, বসায় বিয়োগ করবো। তো 0 বসালে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে একবার আমি 2 বসাই দিব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2 4 কাটাকাটি করে নিচে থাকতেছে হচ্ছে 2, তাহলে 1 ভাগ হচ্ছে 3 দুগুণে 6 t টু দি পাওয়ার 4 প্লাস 5 ডিভাইডেড বাই 2 t কিউব। তাহলে এর মান বসাবো আর কি, একবার 2 আর একবার হচ্ছে 0। এবার হিসাব নিকাশ করে এখান থেকে দেখবা যে সরণের মানটা কত আসে। সরণের মানটা হচ্ছে এত মিটার। তাহলে এইভাবে আমরা অসম ত্বরণের এবং অসম মন্দনের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেগ, ত্বরণ, সরণ ইত্যাদি নির্ণয় করতে পারি। তো আশা করি এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো এখন তোমরা সলভ করতে পারবা। মেইনলি কাজ হচ্ছে অন্তরীকরণ করা আর যোগজীকরণ করা। ক্যালকুলাস ভালো পারলে এই জিনিসগুলো ভালো পারা যাবে। তো আমরা আজকের ক্লাসে লাস্টে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই সৃজনশীল প্রশ্নটা সলভ করে আজকের ক্লাসটা শেষ। সৃজনশীল প্রশ্নটা আমাদের বলতেছে, একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো। বাস মিস করায় সাদ বাসের পেছন দরজা হতে 25 মিটার
এবং অনেক পেছন দরজা হতে 30 মিটার দূর থেকে বাস ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড সমবেগে বাসের পেছন পেছন দৌড়াতে শুরু করলো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদের প্রথম কোশ্চেনটা বলতেছে, 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সাদ কতক্ষণ পর বাসে উঠতে পারবে, মানে সাদ কতক্ষণ পর বাস ধরতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সাদ বাস ধরতে পারলেও অনেক বাস ধরতে পারবে না। গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করো। গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করো। এইটা হচ্ছে উচ্চতর দক্ষতা প্রশ্ন। তো আমাদের কি বলতেছে, উদ্দীপকটা আমরা একটু অ্যানালাইসিস করি ভালো করে। একটা বাস স্থির অবস্থা থেকে চলা শুরু করছে। এখন স্থির অবস্থা থেকে সে সমতরণে চলতেছে। সেই ত্বরণের মানটা আমাদের বলে দিছে, ত্বরণের মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই বাসটা 2 জন যাত্রী মিস করছে। একজন যাত্রীর নাম হচ্ছে সাদ আর একজন যাত্রীর নাম হচ্ছে অনিক। তো সাদ বাসটা ধরার জন্য বাসের পেছন দরজা হতে 25 মিটার দূর থেকে বাসের পেছন পেছন দৌড়াইতেছে এবং অনেক বাসের পেছন দরজা হতে 30 মিটার দূর হতে দৌড়ানো শুরু করছে বাস ধরার জন্য। কিভাবে দৌড়াচ্ছে তারা? সমবেগে দৌড়াচ্ছে। এই সমবেগের মানটা আমাদের বলে দিচ্ছে, সমবেগের মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন প্রথম প্রশ্নটা করছে যে সাদ কতক্ষণ পর বাসে উঠতে পারবে, মানে বাস ধরতে পারবে। এবং পরে একটা কথা বলতেছে যে সাদ বাস ধরতে পারলেও অনেক বাস ধরতে পারবে না। এই যে উক্তিটা, এই উক্তিটার সত্যতা যাচাই করতে হবে কিভাবে? গাণিতিকভাবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই টাইপের ম্যাথ প্রবলেম তোমরা 9, 10 করে আসছো। কেমন ধরনের প্রবলেম ছিল যে বাঘ হরিণ ধরতে পারবে কিনা, বিড়াল ইঁদুর ধরতে পারবে কিনা, তারপরে লোকজন বাস ধরতে পারবে কিনা, এই টাইপের কিছু প্রবলেম তোমরা সলভ করে আসছো। তো দেখো একটা ঘটনা একটু ভালো করে আমরা অ্যানালাইসিস করি। আমরা অনেক সময় দেখি কি যে মনে করো একটা বাস ছেড়ে যাচ্ছে, আমরা বাস ধরার জন্য কিন্তু বাসের পেছন পেছন দৌড়াই। অনেক সময় দেখি যে বাস ধরতে পারি বা অনেক সময় বাস ধরতে পারি না। বা অনেক সময় আমরা সিনেমাতে দেখি যে নায়িকা বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে আছে, নায়ক মনে করো যে ট্রেন ধরার জন্য বা বাস ধরার জন্য গাড়ির পিছন পিছন দৌড়াইতেছে। তো অনেক সময় দেখা যায় যে নায়ক বাসে উঠে গেছে বা ট্রেনে উঠে গেছে, অনেক সময় আবার ধরতে পারে না। মনে করো যে নায়িকা ট্রেনে করে চলে যাচ্ছে বা বাসে করে চলে যাচ্ছে, নায়ক স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো এরকম ঘটনা ঘটে থাকে যে এক ক্ষেত্রে দেখা যায় যে বাস ধরতে পারছে বা ট্রেন ধরতে পারছে, অন্য ক্ষেত্রে দেখা যায় যে ধরতে পারেনি। তো ক্ষেত্রটা আমরা একটু বোঝাতে ট্রাই করি। দেখো একটা কাঠামোতে ত্বরণ আছে আর একটা কাঠামোতে ত্বরণ নাই। তুমি বাস ধরার জন্য দৌড়াইতেছো, তুমি দৌড়াইতেছো হচ্ছে সমবেগে, তোমার কোনো ত্বরণ নাই। আর বাসের ত্বরণ আছে, বাস কিন্তু স্থির অবস্থা থেকে একটা ত্বরণ নিয়ে চলতেছে। তো দেখো বাসের কথা চিন্তা করো, বাস স্থির অবস্থা থেকে একটা ত্বরণ নিয়ে চলতেছে, আস্তে 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 তার বেগটা বাড়তেছে। ত্বরণ হওয়া মানে কি? বেগ বাড়া। তো স্থির অবস্থা থেকে আস্তে আস্তে তার বেগটা একটা নির্দিষ্ট হারে বাড়তেছে। কিন্তু তুমি কি ভেবেছিলা? সমবেগে। তাহলে তুমি বাস ধরার জন্য বাসের পেছন থেকে দৌড়ানো শুরু করছো, তো তোমার সমবেগ 10 মিটার পার সেকেন্ড সমবেগ। এখন বাস যখনই মনে করো যে যাত্রা শুরু করলো, তখন তার বেগ তো কম, প্রথমে তো তার বেগ কম, প্রথমে তার বেগ 0, আস্তে আস্তে করেই তো বেগটা বাড়তেছে। তাহলে যখন তার বেগটা কম ছিল, তুমি কিন্তু সমবেগে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় এসে বাসটা ধরতে পারবা। তুমি যদি বাসের দরজা থেকে, পেছন দরজা থেকে সামান্য দূরে থাকো, তাহলে এই জিনিসটা সম্ভব। কিন্তু তুমি বাসের দরজা থেকে অনেক দূরে আসো, তাহলে অনেক দূরে থাকলে তোমার দেখো অনেক দৌড়ায় আসা লাগবে। এই অনেক দূরত্ব দৌড়ে আসতে গেলে তোমার কিন্তু অনেক সময় লাগবে। সেই সময় কিন্তু এই বাসটার বেগ বাড়তে 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 অনেক বেশি হয়ে যাবে। তার মানে তুমি দৌড়ে আসতেছো, বাসের বেগটা আবার বাড়তেছে, তো বাড়তে বাড়তে বাসটা আবার অনেক দূর চলে যাবে। তাহলে তুমি কিন্তু সেই ক্ষেত্রে দৌড়ে এসে বাসটাকে নাও ধরতে পারো। তার মানে ধরতে পারার একটা সম্ভাবনা থাকতেও পারে, আবার নাও পারে। তো ব্যাপারটা এভাবে ঘটতে পারে যে অনেক দূর থেকে দৌড়ে আসলে আমরা বাসটা ধরতে পারবো না। মনে করো যে স্টেশন থেকে বাসটা কেবল ছাড়া শুরু করছে, বাসের পেছন দরজা থেকে তুমি সামান্য দূরে আসো, তুমি দৌড়াই গিয়ে বাসে উঠতে পারো। কিন্তু এমন হইলো স্টেশন থেকে বাস ছাড়া শুরু করছে, তুমি বাসা থেকে কেবল বের হইছো, তুমি কি দৌড়ায় আর বাসটা ধরতে পারবা? ওই স্টেশনে দৌড়ায় তোমার স্টেশনে যাইতে যাইতে মনে করো যে বাস অনেক দূর চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু বাস ধরতে পারবা না। তো ব্যাপারটা কেন হচ্ছে? কারণ ওই যে বাসের তো ত্বরণ আছে, আস্তে আস্তে তার বেগটা বাড়তে বাড়তে ওই যে তুমি দৌড়ায় যাওয়ার সময় বাসের বেগ অনেক বেড়ে গেছে, মানে বাসটা অনেক দূর চলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু আর ধরতে পারতেছো না। তাহলে আমরা এবার একটু চিত্রটা আঁকি। এইটা হচ্ছে রাস্তাটা, তো এইটা হচ্ছে বাস, এইখান থেকে বাসটা চলা শুরু করছে। আর এই মনে করো যে যাত্রী, এই যাত্রী বাসটা ধরার জন্য
বাসের পেছন দরজা থেকে মনে করো যে এতটুকু পিছনে আছে, তো এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বললাম এক্স। বাস কিভাবে চলতেছে? স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে আদি বেগ হচ্ছে 0, তারপর সমতরণে এর মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যাত্রী কিভাবে যাচ্ছে? সমবেগে, তার বেগের মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন আমি মনে করো ধরে নিলাম যে এই যাত্রী বাসটা ধরতে পারছে, তাহলে মনে করো বাসটা এখানে গেছে, বাসটা চলতে চলতে এখানে গেছে, আর লোকটা দৌড়াইতে 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 গিয়ে এই যে বাসে উঠে গেছে। তার মানে লোক আর বাস একটা নির্দিষ্ট সময় পর এক জায়গায় চলে আসছে। তাহলে বাস কতটুকু দূরত্ব অতিক্রম করলো? বাস হচ্ছে এইখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করলো। বাসের এই অতিক্রান্ত দূরত্বটাকে আমি বললাম হচ্ছে এস। তাহলে বলো তো বাসটা ধরার জন্য লোকটার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগছে? লোকটার, এই লোকটার এক্স প্লাস এস। লোকটা এক্স প্লাস এস দূরত্ব অতিক্রম করে বাসে উঠছে, আর বাসটা এস দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে পৌঁছাইছে। তাহলে বাস কিভাবে গেছে? সমতরণে। আর লোকটা কিভাবে গেছে? সমবেগে। তাহলে লোকটা সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স প্লাস এস। ঠিক আছে, এখন আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল? সাত কতক্ষণ পর বাস ধরতে পারবে? তাহলে আমরা ধরি এই লোকটা, এটা হচ্ছে সাত। তাহলে সাত যদি হয়, সে কতটুকু দূরত্ব পিছনে ছিল বাসের পেছন দরজা হতে? 25 মিটার। এই যে 25 মিটার দূরে পিছনে ছিল। এখন আমরা বের করব যে সে কত সময় পর বাসটাকে ধরতে পারবে। তাহলে দেখো এই যে গাড়িটা, এই গাড়িটা এইখান থেকে এই পর্যন্ত যাইতে সময় লাগছে টি, আর এই যে সাদ তার এখান থেকে এই পর্যন্ত যাইতে সময় লাগছে টি। মানে বাসও যাচ্ছে, টি সময় এখানে পৌঁছেছে, এই সাদও দৌড়াইতেছে বাস ধরার জন্য, টি সময় সে এখানে পৌঁছেছে, মানে টি সময় বাস এবং সাদ এক জায়গা হয়ে গেছে। তাহলে এবার আমরা দুই ক্ষেত্রে দুইটা সূত্র লিখি। তাহলে প্রথমে আমরা বাসের ক্ষেত্রে সূত্র লিখি। বাসের ক্ষেত্রে বাস গেছে কিভাবে? সমতরণে স্থির অবস্থা থেকে। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর মান তো 0, তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি এস ইকুয়াল টু হাফ এ, এর মান হচ্ছে 2, তাহলে হাফ গুণ 2 টি স্কোয়ার। তাহলে 2 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে অতএব এস ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার। এটা হচ্ছে বাসের ক্ষেত্রে। আর সাদ তার ক্ষেত্রে, মানে লোকটার ক্ষেত্রে আর কি, তো সাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 25 প্লাস এস। কিভাবে? এই যে অতিক্রান্ত দূরত্ব এস, কিভাবে? সমবেগে। তাহলে সমবেগের সূত্র কি? বেগ গুণন সময় 10t, মানে এস ইকুয়াল টু ভিটি লিখলাম। এস এর মান কত? টি স্কয়ার। এই যে এস আছে এখানে আমরা বসাই দিব যে 25 প্লাস এস এর মান হচ্ছে টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10t। এখান থেকে আমাদের মান বের করতে হবে কার? টি এর মান। দেখো তো একটা সমীকরণ, একটা আননোন কোয়ান্টিটি, মান বের হবে না? এখান থেকে সলভ করে টি এর মানটা বের করতে হবে। আমরা একটু সাজা লিখি, টি স্কয়ার মাইনাস 10t প্লাস হচ্ছে 25, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা দেখো, এটা হচ্ছে এই যে টি স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু টি প্লাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টি মাইনাস 5 হোল স্কয়ারের সূত্র, এটা সমান 0। তাহলে টি মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে অতএব টি ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। এইটা তাহলে কতক্ষণ পর সাত বাস ধরতে পারবে? 5 সেকেন্ড পর বাস ধরতে পারবে। তাহলে কতক্ষণ পর সে বাসে উঠছে? 5 সেকেন্ড পর। ক্লিয়ার? এই জিনিসটা আমরা বুঝছি। এইবার আসো 2 নম্বর প্রশ্নটা। এটা তো 1 নম্বর করলাম, এবার আসো 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা আমাদের বলতেছে সাত বাস ধরতে পারলেও অনেক বাস ধরতে পারবে না। এই কথাটা গাণিতিক সত্যতা যাচাই করো। এটা আমরা অনেকভাবে করতে পারি। তুমি অনেকের ক্ষেত্রে এই যে দূরত্বটা বাসের পেছন দরজা থেকে এই যে দূরত্বটা, এটা ছিল হচ্ছে 30। তাহলে তুমি কি করবা? এইখানে এই যে 25-এর জায়গায় 30 বসাবা। দেখো কিভাবে করতে হবে ম্যাথটা। তাহলে টি স্কয়ার মাইনাস 10t প্লাস হচ্ছে 25-এর জায়গায় 30 বসাবো, 0। এইবার দেখো এইটাকে এরকম কোনো আমি সূত্রে ফেলাইতে পারবো না। তো সূত্রে ফেলাইতে যদি না পারি, তাহলে এখান থেকে কি টি এর মান বের করতে পারবো না? মানে আমরা দেখো যে অনেকের জন্য আর এত ক্যালকুলেশন করলাম না, একই তো ক্যালকুলেশন হবে, তাই না? জাস্ট 25-এর জায়গায় কত হবে? 30। এইখান থেকে আমাদের টি এর মান বের করতে হবে। তো দ্বিঘাত সমীকরণ থেকে আমরা মূল কিভাবে বের করি? একটা সূত্র আছে না, মনে আছে? টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, একটা সূত্র। তাহলে এখন আমরা এই সূত্রটা বসাই, মাইনাস বি, তাহলে মাইনাস বি, এই যে বি এর মান হচ্ছে মাইনাস 10, তাহলে মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি স্কয়ার মানে যে মাইনাস 10 তার স্কয়ার, তাহলে মাইনাস 10 স্কয়ার মাইনাস 4a, এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 30। এই জিনিসটা তো বুঝছো, 9 10 তো তোমরা এই জিনিসগুলো করছো। ডিভাইডেড বাই হচ্ছে 2a, 2 into 1। এইবার দেখো ঘটনাটা একটু দেখো, এই জায়গাটা দেখলেই হবে, জাস্ট এই জায়গাটা দেখো। এই জায়গাটা হচ্ছে 10 স্কয়ার 100 মাইনাস 3 4 12 120, এই যে রুট 100 মাইনাস 120, তাহলে রুট মাইনাস 20, রুট মাইনাস 20। রুটের ভিতরে মাইনাস জিনিস হতে পারে, এটা রুটের ভিতরে মাইনাস জিনিস, এটা কি হয়? তোমরা 9 10 এর জ্ঞান দিয়ে যদি বলো তাহলে বলতে পারো রুটের ভিতরে মাইনাস কিভাবে অসম্ভব। রুটের ভিতরে মাইনাস আসলে হতে পারে, এটা সম্ভব। এটা আসলে কমপ্লেক্স নাম্বার ইন্ডিকেট করে, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা ইন্ডিকেট করে। মানে সংখ্যা কয় ধরনের হয়? বাস্তব সংখ্যা হয়
আর অবাস্তব সংখ্যা হয়। তো বাস্তব সংখ্যায় যেমন এই যে টি এর মান 5 পাইছি, এটা বাস্তব। কিন্তু টি এর মান যদি এরকম রুটের ভিতরে মাইনাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে মানটা আমরা পাচ্ছি এটা হচ্ছে অবাস্তব মান, কাল্পনিক মান, যেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। তোমরা ম্যাথে একটা চ্যাপ্টার পড়বা, কমপ্লেক্স নাম্বারের একটা চ্যাপ্টার পড়বা, জটিল সংখ্যা বলা হয়। তাহলে টি এর মান এখান থেকে কি আসতেছে? অবাস্তব। তাহলে সুতরাং অবাস্তব সময় এসে বাস ধরতে পারবে, মানে স্বপ্নে ঘুমায় ঘুমায় বাস ধরতে পারবে, কিন্তু বাস্তব কোনো সময়ে এই অনিক আর বাস ধরতে পারবে না। এভাবে আমরা দেখাইতে পারি, কিন্তু এর চেয়েও ভালো একটা প্রসেস আছে, আমরা ওই প্রসেসটাতে দেখাবো। এভাবেও দেখানো যায়, এভাবেও কিন্তু আমরা দেখাইতে পারি যে টি এর মান অবাস্তব আসছে, তাহলে টি এর মান যেহেতু অবাস্তব আসছে সেহেতু সে বাস ধরতে পারবে না, এভাবে আমরা দেখাইতে পারি। কিন্তু আমরা আরো একটা ভালো প্রসেসে দেখাইতে পারি, ওই প্রসেসটাতে আমরা দেখাইতে যাচ্ছি। আমরা ধরে নিই যে যে লোকটা বাস ধরবে সেই লোকটা বাসের পেছন দরজা থেকে এক্স মিটার পিছনে আছে। কত দূরত্বে পিছনে আছে? এক্স মিটার পিছনে আছে। তাহলে ধরি আরোহী, মানে যে বাস ধরবে আর কি, লোকটি বা অনেক আর কি, লোকটি বাসের পেছন দরজা হতে এক্স মিটার পেছনে আছে, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা দেখাবো এক্স এর মান ন্যূনতম কত হলে লোকটা বাস ধরতে পারবে। এক্স এর মান একটা নির্দিষ্ট মান বা নির্দিষ্ট মানের কম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাস ধরতে পারবে, আর যদি নির্দিষ্ট মানের অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আর বাসটা ধরতে পারবে না। তো ওইটাই আমরা দেখাইতে চাই যে এক্স এর ন্যূনতম মানটা কত হলে লোকটা বাস ধরতে পারবে এবং এর চেয়ে বেশি হলে লোকটা বাস ধরতে পারবে না, সেইটাই আমরা দেখাইতে চাই। তো তার জন্য আমরা ধরে নিলাম হচ্ছে এক্স এর মানটাই আমরা বের করব। এক্স এর মানটা বের করার পরে আমরা ডিসিশন নিতে পারবো যে কে বাস ধরতে পারবে আর কে বাস ধরতে পারবে না। তাহলে দেখো এই একই ক্ষেত্র একইভাবে আমরা লিখবো যে এই লোকটার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স প্লাস এস, কিভাবে? সমবেগে, তাহলে 10t। আর বাসের ক্ষেত্রে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা হচ্ছে বাসের ক্ষেত্রে। তাহলে ইউ এর মান হচ্ছে 0, এস ইকুয়াল টু হাফ, এ এর মান হচ্ছে 2 টি স্কয়ার, তাহলে অতএব এস ইকুয়াল টু হচ্ছে টি স্কয়ার। এই এস এর মানটা এখানে বসাবো, টি স্কয়ার প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 10t। তাহলে সাজায় লিখবো এবার টি স্কয়ার মাইনাস 10t প্লাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা? একটা দ্বিঘাত সমীকরণ। এর মূল কি? টি এর দ্বিঘাত সমীকরণ। এখন তোমরা 9 10 যেহেতু দ্বিঘাত সমীকরণের একটু জ্ঞান আছে তোমাদের, তোমরা এই দ্বিঘাত সমীকরণের মূল বাস্তব হবে কোন শর্তের ভিত্তিতে আর অবাস্তব হবে কোন শর্তের ভিত্তিতে, এই জিনিসটা তোমরা পড়ছো। দ্বিঘাত সমীকরণের মূল যদি বাস্তব হতে হয় তাহলে নিশ্চায়ক বা পৃথায়ক, যেটাকে তোমরা 9 10 পৃথায়ক বলো, পৃথায়ক এইটার মান হইতে হবে 0 অথবা 0-র চেয়ে বেশি। এটা হইতে হবে 0 অথবা 0-র চেয়ে বেশি যদি বাস্তব হইতে হয়। তো এখানে নিশ্চয়ককে আমরা ডি দিয়ে প্রকাশ করি, যে এই সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক ডি। তো নিশ্চয়ক বা পৃথায়ক এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। তো নিশ্চয়ককে আমরা ডি দিয়ে প্রকাশ করি। তো এই সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক ডি গ্রেটার দেন অর ইকুয়াল 0। কেন? কোন শর্তের উপর ভিত্তি করে? টি এর মান বাস্তব হতে হলে, টি এর মান বাস্তব হতে হলে ডি কে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। এখন নিশ্চয়ক নির্ণয়ের সূত্র হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে ডি এর সূত্র, গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা মান বসাই। বি এর মান হচ্ছে -10 তার বর্গ মাইনাস 4, এর মান হচ্ছে 1 ইন্টু সি, সি এর মান হচ্ছে এক্স, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে -10 স্কয়ার 100 মাইনাস 4x গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন 4x টাকে আমি ওই পাশে পাঠাই বা উভয় পক্ষে 4x যোগ করি, তাহলে হবে হচ্ছে 100 গ্রেটার দেন অর ইকুয়াল 4x। এবার 4 দিয়ে ভাগ করে দাও দুই পাশে, তাহলে এখানে হবে হচ্ছে 25 গ্রেটার দেন অর ইকুয়াল x। তাহলে দেখো এই x এর বাউন্ডারি লিমিটটা আমি পেয়ে গেছি। আমি যদি একটু এভাবে লিখি যে এখানে x, আমি প্রথমে এখানে x টাকে আগে লিখতেছি, তাহলে এইটা এই চিহ্নটা ঘুরে যাবে, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল হবে 25 মিটার। তো এটাই হচ্ছে x এর সেই বাউন্ডারি লিমিটটা। অর্থাৎ টি এর মান বাস্তব হতে গেলে, সময়টাকে যদি বাস্তব হতে হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণে x এর মানটাকে হয় 25 মিটার হতে হবে, নয়তো 25 মিটারের কম হতে হবে। 25 মিটারের যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে টি এর মানটা আর বাস্তব হবে না, অবাস্তব চলে আসবে। তাহলে তখন সেই ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ 25 মিটারের বেশি দূরে যদি কেউ থাকে তাহলে সেই ক্ষেত্রে আর কিন্তু সে বাস ধরতে পারবে না। তাহলে বাস ধরতে পারবে কি ঘটনা ঘটলে? হয় তাকে বাসের পেছন দরজা হতে 25 মিটার, দেখো ইকুয়াল আছে, তার মানে 25 মিটার দূরে থাকতে হবে, নয়তো 25 মিটারের কম দূরত্বে থাকতে হবে বাসের পেছন দরজা হতে, তাহলেই সে একমাত্র দৌড়াই গিয়ে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াই গিয়ে বাসটাকে ধরতে পারবে। যদি সে 25 মিটারের বেশি দূরে থাকে, ধরো 25.1 মিটার দূরে আছে বা 26 বা 27 মিটার দূরে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর সে বাস ধরতে পারবে না। তাহলে এখন দেখো আমরা ডিসিশন নিতে পারবো যে কি বলছিল, বাস অনেক 7 বাস ধরতে পারলো, অনেক বাস ধরতে পারবে না। তো 7 বাসের পেছন দরজা হচ্ছে কতটুকু পিছনে ছিল?
25 মিটার পিছনে ছিল, তো আমরা তো দেখলাম যে হ্যাঁ 25 মিটার বা তার কম দূরত্বে থাকলে বাস ধরতে পারবে। কিন্তু অনেক কোথায় ছিল, অনেক আরেকটু বেশি দূরে ছিল, অনেক ছিল হচ্ছে 30 মিটার দূরে, বাসের পেছন দরজা হতে 30 মিটার দূরে। তাহলে সেই ক্ষেত্রে সে বাস ধরতে পারবে না। তাহলে বাস ধরতে হলে তাকে 25 মিটার বা 25 মিটারের কম দূরত্বে থাকতে হবে। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, যে উক্তিটির সত্যতা যাচাই করো। তাহলে এখন তুমি উক্তিটির সত্যতা যে সঠিক, এই যে উক্তিটা সঠিক, এটা গাণিতিক ভাবে তুমি যাচাই করছো, সেই জিনিসটা তুমি লিখে দিবা। তো এইটা ছিল হচ্ছে সৃজনশীল প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা সলভ করবা। তো এই অধ্যায়ের মোটামুটি আমরা লিনিয়ার মোশনের যে পার্টটা আছে, এক্স অক্ষ বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে, সেটা সমবেগ হোক, সমতরণ হোক, অসমতরণ হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তো গতির সূত্রগুলো কেমন হবে বা গতির ম্যাথগুলো আমরা কিভাবে করব, এই জিনিসটা আমরা দেখলাম। এবার আমাদের পড়তে হবে হচ্ছে পড়ন্ত বস্তুর ম্যাথ। তো পড়ন্ত বস্তুর সূত্র বা পড়ন্ত বস্তুর রিলেটেড যে ম্যাথ প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা পরের লেকচারে সলভ করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।